এনসিপি এত সব মাস্তানি করতেছে, চাঁদাবাজি করতেছে। গতকাল রাতেও একটা বিয়ে অনুষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করতে চাইছে তারা, সেটা নিয়ে অভিযোগ উঠেছে যে চিটং ক্লাবে গিয়ে। তারপরে চিটং হুম। ইউনিভার্সিটিতে তারা মাস্তানি করেছে। তো এই দুই দল মাস্তানির মধ্যে আছে, জামাত মাঝখান দিয়ে দেখতেছে, আর সুবিধা বা মানে মানে সাধু সেজে আছে যে তারা এই পরিস্থিতির নির্বাচন কিভাবে করা যায়, তার মানে হুম। আরো দীর্ঘায়িত। আরো দীর্ঘায়িত হলে তাদের ক্যাডার গুলো আরো ভালোভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিস্তার করবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যাডার ভর্তি, এবং তাদের জামাত শিবির যদি ওখানে তাহলে আসলে প্রতিষ্ঠা হয়। এই অবস্থায় এক একজনের স্বার্থ যখন এভাবে ব্যাখ্যা করছিলেন, তাহলে এই অবস্থায় নির্বাচনটা কি এখন অনিশ্চিত? ফেব্রুয়ারিতে, এপ্রিলে, মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই, নির্বাচনটা কি অনিশ্চিত? এই প্রশ্নটা একদম মানে বহুদিনের প্রশ্ন, অন্তত এই 1 বছর ধরে হচ্ছে এটি একটা প্রশ্ন। আর মব নিয়েও একটু জানতে চাবো, নির্বাচনটা একটু শুনে নিই, নির্বাচনটা কি অনিশ্চিত? এই নির্বাচনের অনিশ্চিতের আগে একটা একেবারেই সাম্প্রতিক একটা উদাহরণ দিই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহিয়া আক্তার অত্যন্ত সজ্জন মানুষ, সিম্পল মানুষ। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন, রিটায়ারমেন্টে গেছেন। তাকে ভিসি নিয়োগ দিয়েছে আহ, সরকার। আজকে শিবির এবং বৈষম্য বিরোধী তারা যে ঘেরাও করে বলতেছে, আপনি নিজেও যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। প্রমোশনের একজন শিক্ষক, আমি জানি না তার নাম কি, সে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। এখন কুশল বরণ চক্রবর্তী এই নামটা বা তার ধর্মটা কি অপরাধ কিনা, নাকি তার যোগ্যতা অপরাধ, তার বিরোধিতা করছে তার পদোন্নতির ব্যাপারে। তার পদোন্নতির ব্যাপারে শিক্ষার্থীদের আপত্তি, শিক্ষার্থী মানে ওই শিবির এবং বৈষম্য বিরোধী। এটা এটা মুভ হইতে পারে? এটা নিয়ে ভিসি কে বলতেছে যে আপনি আপনার যোগ্যতায় আসেনি। তাহলে দেখেন মবটা কোথায় যে পৌঁছাইছে। তাহলে এই যেই শিক্ষা, আমরা 15 বছর ছাত্রলীগের কথা আলাপ করলাম, আর এখন কি শিবিরও আছে, বৈষম্য আছে। এখানে ছাত্র দলটা দেখলাম না, হয়তো কোথাও কোথাও আবার ছাত্র দল আছে। এই যে আনিস আলমগীর বললো, এত ক্ষমতার এতগুলো কেন্দ্র, আপনি কাকে ধরবেন? ক্ষমতায় তো আছে ইউনূস সরকার, তার তো কোনো দল নাই। কাউকে ধরলে বলবেন যে না এটা তো সরকারের ব্যর্থতা, এটা তো, ওরা বলবে না এটা সরকারের ব্যর্থতা। এই জন্য ধরার জন্য একটা দল দরকার, নির্বাচনটা এই কারণে দরকার। কিন্তু নির্বাচনটা যে কত দরকার, দরকার হলো এই পরিস্থিতিটা থেকে উত্তরণ করতে গেলে, আমি বারবার বলতেছি, এই যে সংস্কার নামক একটা যে পাঠশালা খুলে পড়ছে, এই ঐক্যমত্য কমিশন নামে, এইটা ভাইরে সংস্কার তো একটাই, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনটা শেখ হাসিনা না দেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি, এই পরিণতি। ওইটাই তো বড় সংস্কার, যে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেব, সেটা শেখ হাসিনা দিতে পারে নাই। সেইটাই যদি সবাই মিলে দেয়, মানে সব শক্তিগুলো এক করে, এখন বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন সরকার তাদের পক্ষে সম্ভব না। একমাত্র যদি সামরিক বাহিনী আগায় আসে, এবং তার তো আর পুরো শক্তি নাই, 300 আসনে একযোগে 50টা করে আসনে মানে কেন্দ্রীভূত করে তার সমস্ত শক্তি ফোর্স গুলোকে মোবিলাইজ করে যদি দ্রুত নির্বাচন দেয়, তাহলে দেশটা বাঁচবে। আর তা নয় চরম অরাজকতা বাড়তে থাকবে। আপনি দেখেন এখন তো পরিসংখ্যান দিচ্ছে বিভিন্ন সংগঠন, যে মবের গত 5 মাসে 6 মাসে কি পরিমাণ বাড়ছে। এটা বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। প্রতিদিন সংবাদপত্রে এটাই হবে মূল ইস্যু। তো এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করতেছেন, যে বলতেছেন যে না, বিএনপি তো যদি এখন এইভাবে ক্ষমতায় আসে, হুম। তাহলে সে হয়ে যাবে ফ্যাসিস্ট, হয়ে যাবে, সে স্বৈরাচারী হয়ে যাবে, সে আওয়ামী লীগের মতন হবে। আর যেই দল 15 বছর সংগ্রাম করলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আপনি নির্বাচনের আগেই রায় দিয়ে দিচ্ছেন যে তারা ফ্যাসিস্ট হয়ে যাবে। তাহলে রাজনৈতিক দলকে, আপনি মূল বড় রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না, আর আপনি সংস্কার দিয়ে তাদের উপরকে চাপাই দেবেন, এবং তারা হচ্ছে সংস্কার বাস্তবায়ন করবে। আচ্ছা বলেন তো, এই সংস্কারের আগে 1-11-এর সময় যে আওয়ামী লীগের 4 নেতা আলাদা আলাদা ভাবে সংস্কার প্রস্তাব করলো, মান্নান ভুঁইয়া করলো, ওইগুলো যদি যোগ করেন, ওইগুলি তো পাহাড় সমান। এখনকার সংস্কার প্রস্তাবের চেয়ে অনেক বেশি সংস্কার ছিল, সেগুলি বাস্তবায়ন হয়েছে? হয়নি। 3 জোটের রূপরেখা অনুযায়ী কি আহ রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করছে? করেনি। ফলে কে করবে? রাজনৈতিক দল নিজেই যদি প্রস্তুত না হয়, তাকে করে দিচ্ছেন যে তুমি মারো, তুমি ক্ষেপণাস্ত্র ছোড়ো। আরে ভাই, ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য তো আগে ট্রেনিং দিতে হবে। তো রাজনৈতিক দলগুলো নিজেরাই প্রস্তুত না, নিজেরাই হলো এক একটা ফ্যাসিস্টের উপাদান।
তাদেরকেই বলতেছেন তুমি গণতন্ত্র করবা এবং একদম আদর্শ রাষ্ট্র করবা, আমেরিকা আহ, ইউরোপ যাতে লজ্জা পায়। এটা কি সম্ভব? এগুলি তো তামাশা। আপনাকে ভাই, যে দেশে 54 বছর 55 বছরে, যে দেশে গণতন্ত্র কিন্তু দুই এটা তিন কি, বছর এটার আসলে উদ্দেশ্য বেশি। কি? আপনি যেটাকে তামাশা বলছেন সেটির উদ্দেশ্যটা একটু জানতে চাই। কারণ ডক্টর ইউনুস এটি লন্ডনে আহ, আহ, যেখানে দর্শকদের সাথে কথোপকথন প্রশ্ন উত্তর চ্যাথাম হাউসে, সেখানে তিনি বলছিলেন যে জনগণের হাতে, মানে সঞ্চালক প্রশ্ন করছিলেন জনগণকে কেন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় না, যে যেই দল যেই প্রস্তাব করবে তারা বেছে নেবে, মানে নির্বাচন করবে এবং সেই দল গিয়ে সেটা বাস্তবায়ন করবে। এক্স্যাক্টলি। তিনি বলেছেন জনগণ বোঝে না এবং জনগণ ভোট দেয় টাকা খেয়ে, যে যত টাকা দেবে ভোট সেই দলকে বা সেই প্রার্থীকে ভোট দেবে, এরকম ডক্টর ইউনুস বলেছেন। মানে জনগণ বোঝে না, জনগণ অসৎ, রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখছেন, রাজনৈতিক দলগুলো মিলে সংস্কার করে বাস্তবায়ন করবে। তিনি কি এটা বিশ্বাস করছেন? আপনি বলছিলেন যে তামাশা, এই তামাশাটা কি তার তিনি বিশ্বাস থেকে করছেন নাকি কোনো এখানেও কোনো বিশেষ উদ্দেশ্য আছে? না, মানে এখানে আমার ধারণা যে ওনাদের একটা পুঁথিগত বিদ্যা। ওনারা মনে করছেন যে একটা চমৎকার সংস্কার প্রস্তাব দেবে আর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যে সেটা বাস্তবায়ন করবে, কিন্তু পারবে না। সেটা তো সম্ভব না। আপনি বিএনপির কাঠামোটা দেখেন, সেই কাঠামোটা কি এই আভ্যন্তরীণ ভাবে যেই সব দল যাদের মধ্যে গণতন্ত্রেরই প্র্যাকটিস নাই, তারা কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিভাবে তারা আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য একটা ন্যূনতম গণতান্ত্রিক চর্চা করতে করতে আপনি 50 বছর পরে, 20 বছর পরে এটা আশা করবেন। আপনি এখন এটা আশা করতে পারেন না। কিসের উচ্চ কক্ষ, কিসের নিম্ন কক্ষ, এই কনসেপ্ট গুলো জানে এখানে। এইগুলি কখনো প্র্যাকটিস হয়েছে বা করার মতন সেই মানে কাঠামোটা আছে কিনা, সেই মানসিকতা আছে কিনা, কিছুই নাই। আপনি মানে নানা রকমের কক্ষের আপনি কনসেপ্ট চাপাই দিচ্ছেন। 4 বছর সরকারের মেয়াদ হবে, 4 বছর, একজন 2 বছর 2 টার্মের বেশি হইতে পারবে না, এইরকম নানান কথাবার্তা শুনেন। এগুলি তো ভাই 31 দফাটাই বিএনপি বিএনপি যেটা দিছে সেটাই বাস্তবায়ন করুক না বিএনপি ক্ষমতায় এসে, দেখেন সেটা করে কিনা। অন্যদের সংস্কার তো দূরের কথা, বিএনপির প্রতিটা নেতাই বলছে যে ওনারা বিদেশ থেকে এসে সংস্কার প্রস্তাব দেবে আর আমরা সেটা মেনে নেব। বলেনি বক্তৃতায়? এটা হচ্ছে মনের কথা বলছে তারা। আসলে হবে না। আমি বলি যে একটাই হবে, একটাই করুক, ওইটাই করাটা এখন দ্রুহ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং সবার অংশগ্রহণে। এটাই করুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, হচ্ছে এটা।